কতগুলো ফ্যাক্ট যেটা সকলের জানা এবং বোঝা উচিত। গত 8ই মে 2026 ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তারা একটা নোটিশ দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সেখানে বলা আছে নির্দিষ্টভাবে, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট দ্য ইমেজেস অফ ওএমআরস অফ ক্যান্ডিডেটস অফ ক্লাস লেভেলস 9, 10 and 11, 12 of first SLST 2016 অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার 2016 as available in hard disk drives received from CBI are hereby uploaded towards compliance of the solemn judgment and order dated 22nd April 2024 in WPA number such and such, as well as following the spirit of the solemn judgment and order of Honorable Supreme Court of India dated 3rd April 2025 in SLP civil number দিয়ে সেখানে SLP নাম্বারটা লেখা আছে, other connected matters. It is further notified that the available scanned images of candidate of 3rd RLST NT within bracket, that means non-teaching, 2016 for group C and D staff will be uploaded shortly. অর্থাৎ 22 এপ্রিল 2024 মহামান্য বিচারপতি দেবাংশু বসাক এবং মহামান্য বিচারপতি সাব্বার রজদির বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশ এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশের সাপেক্ষে এই ওএমআর শিট প্রকাশ হচ্ছে। আমি আপনাদের দেখিয়ে দিতে চাইব যে কিসের জন্য এইটি প্রকাশ হয়েছে। আগামীকাল মামলা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চিতভাবে দেবাংশু বসাক মহামান্য বিচারপতি, দেবাংশু বসাক এবং মহামান্য বিচারপতি সাব্বার রজদির বেঞ্চ 22 এপ্রিল 2024 কি নির্দেশ দিয়েছিল সেটা সকলের জানা উচিত। যে প্যারা 363 সাব প্যারা 3 সেখানে বলেছিল, ওএমআর শিটস অ্যাভেলেবল ইন দ্য 3 হার্ড ডিস্ক ইফ নট অলরেডি ডান অর সাচ পোর্শন নট ডান মাস্ট বি আপলোডেড ইন দ্য ওয়েবসাইট অফ এসএসসি ফোরথুইথ অ্যান্ড মেড অ্যাভেলেবল টু দ্য পাবলিক ফর ভিউইং। অর্থাৎ যে 3টে হার্ড ডিস্কে যে ওএমআর শিটগুলো ছিল, সেই ওএমআর শিটগুলো আপলোড করে দিতে হবে জনগণের দেখার জন্য, যে কিভাবে শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতি হয়েছিল। এখনো পর্যন্ত যেটা হয়েছে সেটা হচ্ছে, আমরা এই যে আদালতের নির্দেশ 22 এপ্রিলের যে নির্দেশ 2024 সালের, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট গেছিল। তারপর সুপ্রিম কোর্ট এই নির্দেশকে আপহোল্ড করে কিছুটা মডিফাই করেছিল, কিন্তু এই নির্দেশগুলো রেখে দিয়েছিল। যেমন যারা অযোগ্য তাদের টাকা ফেরতের নির্দেশ রেখে দিয়েছিল, ওএমআর শিট আপলোড করার নির্দেশ রেখে দিয়েছিল। ফলে এই নির্দেশগুলো ইনট্যাক্ট ছিল। কিন্তু এর আগের সরকার যেহেতু এই নির্দেশ পালন করছিল না, আমরা কলকাতা হাইকোর্ট অ্যাজ ওয়েল এজ সুপ্রিম কোর্টেও কন্টেম্প করি। আগামীকাল সুপ্রিম কোর্টে যে শেতাবুদ্দিন ভার্সেস আগামীকাল রয়েছে, আমি আপনাদের একেবারে নির্দিষ্টভাবে বলে দিচ্ছি, ডায়েরি নাম্বার 3490920225 শেতাবুদ্দিন ভার্সেস বিনোদ কুমার অ্যান্ড আদার্স, যেটা আগামীকাল লিস্টেড রয়েছে 12 নম্বর কোর্টে, আইটেম নম্বর 49। সেখানে যদিও যিনি সরকার পক্ষের আইনজীবী তিনি লেটার সার্ভ করেছেন যে সময় চাওয়ার জন্য, তার কারণ সরকার জানেন পরিবর্তন হয়েছে, সেখানে নতুন সরকারের তাদের প্যানেলে কি হবে সেই সাপেক্ষে লেটার সার্কুলেট করেছে। আগামীকাল মামলাটি হওয়ার সম্ভাবনা কম, কিন্তু শেতাবুদ্দিনের কন্টেম্প এখন সুপ্রিম কোর্টে পেন্ডিং। ফলে এই নির্দেশটি পালিত না হওয়ার জন্য আগের সরকার তারা এই নির্দেশ থাকা সত্ত্বেও তারা পালন করেনি। নতুন সরকার গত 8ই মে 2026 তারা নোটিশ দিয়ে জানিয়েছেন যে নবম দশম এবং একাদশ দ্বাদশের তারা ওএমআর শিট প্রকাশ করছেন। গ্রুপ সি গ্রুপ ডি খুব শর্টলি প্রকাশ করবেন। স্বাগত জানাচ্ছি এই ডিসিশনকে। কিন্তু যেটা অসুবিধা হয়েছে সেটা হচ্ছে, নিজের ওএমআর শিটটি নিজে দেখতে পাচ্ছেন এবং ডাউনলোড করতে পারছেন, কিন্তু ফর পাবলিক ভিউইং সকলের ওএমআর শিট দেখবেন বা যে কোনো ব্যক্তি ওএমআর শিট দেখবেন, এটা হচ্ছে না। ফলে আশা করবো সেই যান্ত্রিক ত্রুটিটা নিশ্চিতভাবেই নতুন সরকার তাদের সময় দিতেই হবে। তারা নিশ্চিতভাবে এই ত্রুটির মুক্ত ভাবে সকলে যাতে ওএমআর শিট দেখতে পান তার বন্দোবস্ত করবেন আদালতের নির্দেশ মোতাবেক। কিন্তু বিষয়টা সেটা নয়। নতুন সরকার কতগুলো প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসছেন, আমি সেই প্রতিশ্রুতিগুলো মনে করাতে চাই। এবং আমি তার কারণ অনেকজন ফোন করছেন, অনেকজন বলছেন যে বিশেষ করে যারা এই সময়ে বঞ্চিত হয়েছেন তাদের দাবি এখন যথার্থ দাবি। গত 15 বছর ধরে প্রতি বছর এসএসসি এবং টেট হয়নি। আশা করব নতুন সরকার প্রতি বছর এসএসসি এবং টেট নেবেন, এটা তো আপকামিং ডেজের জন্য। কিন্তু গত 15 বছর ধরে যারা বঞ্চিত হলো তাদের জন্য কি হবে? আমি মনে করি যে গত 15 বছরে প্রতিটি নিয়োগে দুর্নীতি হয়েছে
এবং প্রতিটি নিয়োগে যোগ্য ব্যক্তিরা বঞ্চিত হয়েছে। যেহেতু গত 15 বছরে এটা ঘটেছে, তাই 15 বছরের সাপেক্ষে সরকারের উচিত এই ডিসিশন নেওয়া যে যে সমস্ত প্রাক্তন বিচারপতিরা রয়েছে, যারা অত্যন্ত সুনামের সঙ্গে কলকাতা হাইকোর্ট সহ বিভিন্ন জায়গায় কাজ করেছেন, তাদেরকে দিয়ে এনকোয়ারি কমিশন তৈরি করা এবং সেই এনকোয়ারি কমিশনে বিভিন্ন বিচারপতিদের রাখা যেতে পারে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করেছেন, বিচারপতি বিশ্বজিৎ বাসু অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করেছেন, বিচারপতি দেবাশিস করগুপ্ত অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করেছেন, বিচারপতি বাগ আর কে বাগ অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করেছেন, বিচারপতি সমাপ্তি চ্যাটার্জি। আমি একাধিক বিচারপতিদের নাম বলতে, আমি কেন এই নামগুলো বললাম তার কারণ হচ্ছে এনারা এই বিষয়গুলোর সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। যেমন জাস্টিস দেবাশিস করগুপ্ত, জাস্টিস শেখর ববি সরাফ প্রথম গোটা ভারতবর্ষের মধ্যে ডিক্লেয়ার করলেন, আমরা আর্গুমেন্ট করলাম যে ডিএ কর্মচারীদের আইনসঙ্গত অধিকার, তিনি প্রথম রায় দিলেন। সরকার চেষ্টা করল একদম, মানে তারা সমস্ত তাদের শক্তি দিয়ে চেষ্টা করলো যে কর্মচারীদের ডিএ দেবেন না, এআইসিপিআই অনুযায়ী ডিএ দেওয়া যাবে না, কর্মচারীদের অধিকার নয়, আইনসঙ্গত অধিকার না। সেই মান্ডোয়ারের কেস সাইটেড করে 1954-এর বারবার বলেছেন, দেখবেন অনেকেই বলেছেন, কিন্তু সেই বিচারপতিরা রায় দিলেন। বিচারপতি তার পরবর্তীতে বিচারপতি হরিস্ট্যান্ডের বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত, বিচারপতি সামন্ত তিনি আছেন। আমি মনে করি, আমি হয়তো অনেক বিচারপতির নাম বললাম, অনেক বিচারপতি আরো অনেক বিচারপতি রয়েছেন যারা রিটায়ার্ড করেছেন। কেন আমি রিটায়ার্ড বিচারপতিদের দিয়ে বলছি, তার কারণ এই কমিশনগুলো দিয়ে যাতে এই যে 15 বছরে যত নিয়োগ হয়েছে সব নিয়োগের তদন্ত একেবারে বিচার বিভাগীয় তদন্ত করে এনকোয়ারি কমিশন বসিয়ে রিপোর্ট তৈরি করে, যে এই একটি নিয়োগ প্রক্রিয়া, সেখানে হয়তো দেখা যাচ্ছে পার্টিসিপেটেড ক্যান্ডিডেট 60,000 বা 60 লক্ষ বা 6 লক্ষ, মার্জিন কোনো 60 লক্ষ হওয়ার সম্ভাবনা কম। টেটের ক্ষেত্রে যেমন 22-23 লক্ষ হয়েছিল 2014 টেটের ক্ষেত্রে। এর আগের দিন আমি টেটের একটি মামলায় আমি বলেওছি, যারা মামলাকারী তাদের প্রত্যেককে চাকরি দিয়ে দিন। আর এই ডিসপিউটের মধ্যে গিয়ে, মানে যেমন মালদার ডিপিএসসি 2009 বা হাওড়া ডিপিএসসি 2009 সাপেক্ষে যেভাবে চাকরি দেওয়া হয়েছে, ওইভাবে চাকরি দিয়ে দিন, না হলে আবার বিড়ম্বনায় পড়বে। যাই হোক, যেটা বলছিলাম যে এই নিয়োগ, যত নিয়োগ হয়েছে সরকার তারা যাদের যে সমস্ত বিচারপতিদের মনে করবেন যে নিয়ে এই কমিশন তৈরি, এনকোয়ারি কমিশন তৈরি করা উচিত, আমি ওই একটি সংবাদপত্রে বলেছি যে কমিশন বসিয়ে হয়তো দেখা যাচ্ছে 6 লক্ষ পার্টিসিপেটেড ক্যান্ডিডেট ছিলেন, 10,000 সিট ছিল, যে 10,000 যোগ্য তাদের বদলে আর 10,000কে বা আর 5,000কে চাকরি দেওয়া হয়েছে, যারা একেবারেই কাউকে টাকা দিয়ে, তৃণমূলের কোন নেতাকে টাকা দিয়ে চাকরি পেয়েছেন, অর্থাৎ তারা চাকরি পাওয়ার যোগ্য না। আমি আর নতুন করে বলছি না যে তারা অনেকদিন চাকরি করছে, অস্থিরতা তৈরি করার কোনো দরকার নেই। যারা যোগ্য ছিলেন, প্রথম কথা, সমস্ত নোটিফিকেশনে নতুন করে নোটিফিকেশন দিন, সব নোটিফিকেশনে বয়সের ছাড় দিন, অন্ততপক্ষে 10 বছর। দ্বিতীয় কথা, তাদের প্রত্যেককে যারা বঞ্চিত হয়েছে, ওই যে রিপোর্ট উঠে আসবে সেখান থেকে তাদের চাকরি দিন, তার কারণ এরা বঞ্চিত। এবং এই যে বঞ্চিত ছেলে মেয়েদের, এতগুলো বছর তারা বঞ্চিত হলো, তাদের কম্পেনসেট করুন। এই ছেলে মেয়েদের বিশেষ করে বয়সের ছাড় দিয়ে তাদেরকে এই কমিশন বসিয়ে, বিচার বিভাগীয় কমিশন, এনকোয়ারি কমিশন বসিয়ে